পৃথিবীর 8টা আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য কিন্তু এটা। হ্যালো, সে হাই। কি বিশাল বড় গেট। পুগো আমরা কোথায় চলে এসেছি? রাইট, বাইরের দেশে ইউরোপিয়ান স্টাইলে যে বাসাগুলো থাকে, ইউরোপের স্ট্রাকচারটা অনেকটা ওইরকম। এটা হচ্ছে হ্যান্ডফুল নুডলস। একটু আগে আমার সাথে আর মিজান ভাইয়ের সাথে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। রাস্তার দুই পাশের যে সিনারি, এটা দেখে আমার টার্কির কথা মনে পড়ে গেছে। আসসালামু আলাইকুম। আমাদের চায়নার গল্প কিন্তু শুরু হচ্ছে ঢাকার এয়ারপোর্ট থেকে। আমরা কিন্তু অনেকজন মিলে এবার চায়নার ট্রিপটা দিচ্ছি। আর ভাই আমরা কোথায় যাচ্ছি? চায়নার বেইজিং এ যাচ্ছি। আর কি দেখতে যাচ্ছি ভাই বলেন? গ্রেট ওয়াল অফ চায়না। রাইট, সো আমাদের চায়নার ট্রিপটা খুবই ইন্টারেস্টিং হবে। চলেন আপাতত লাউঞ্জে যাই, বাকি সব ইনফরমেশন লাউঞ্জে যেয়ে শেয়ার করতেছি। লেটস গো। আর আমার ট্যুর পার্টনার কিন্তু পোগো। পোগো, আমরা কই যাচ্ছি? ও চায়না, তুমি কি দেখবা? পান্ডা দেখবো। নরমালি যারা চায়নাতে যায় তারা কিন্তু গুয়াংজুতে যায়। তো আমরা হচ্ছে গুয়াংজুতে যাচ্ছি না, মানে গুয়াংজুতে যাব বাট ফার্স্টে গুয়াংজু যাচ্ছি না, আমরা যাচ্ছি বেইজিং এ। সো আমরা ঢাকা থেকে বেইজিং এর ডিরেক্ট ফ্লাইটে টিকিট কাটছি। আমাদের ঢাকা থেকে বেইজিং এবং গুয়াংজু থেকে ঢাকা এই টিকিটটার প্রাইস পড়ছে 40,000 টাকা। যদি আপনারা অনেক আগে টিকিট কাটেন তাহলে 40,000 টাকা পড়বে। আর যদি আপনি ক্লোজ টাইমে টিকিট কাটেন তাহলে 60 থেকে 80,000 টাকা পর্যন্ত পড়তে পারে। সো আপনি যদি অনেক আগে টিকিট কাটেন সেক্ষেত্রে কম দামে টিকিট পাবেন। তো এটা হচ্ছে নাম্বার 1। যদি আপনারা চায়না ঘুরতে চান, বেইজিং ঘুরতে চান, তাহলে আপনারা এইভাবে টিকিট কাটতে পারেন, ঢাকা বেইজিং, গুয়াংজু ঢাকা। আর বেইজিং থেকে গুয়াংজু পর্যন্ত কিন্তু আমরা বুলেট ট্রেনের এক্সপিরিয়েন্সটা নিব। সো এবারের ব্লগে সব ইনফরমেশন থাকবে, ফুল ভিডিও দেখতে থাকুন। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর আমাদের কিন্তু চায়নার ভিসা প্রসেসিং থেকে শুরু করে এয়ার টিকিট এবং প্যাকেজ সবকিছু অ্যাজ ইউজুয়াল আমরা এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে করছি। ভাইয়া চায়নার ভিসা পাওয়া কি অনেক টাফ? না ভাইয়া, চায়নার ভিসা পাওয়া ইজি। যদি মালয়েশিয়া ট্রাভেল থাকে তাহলে তো ইন্টারভিউ ছাড়াই হয়, আর প্রপার ডকুমেন্টস থাকলে আসলে সব দেশের ভিসা ইজি। রাইট, তো অনেকে ভয় পায় যে আমার চায়নার ভিসা হবে কি হবে না। আর ভিসা প্রসেসিং এর জন্য খরচ কত হয়? ভাইয়া এটা আসলে ডিপেন্ড করে ট্রাভেল হিস্টোরির উপর। ওকে, সো ধরেন যে যাদের সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড 3-4টা কান্ট্রি ঘোরা আছে, ওদের কেমন লাগতে পারে? 8,500 টাকা লাগবে। ওকে, সো আপনাদের যদি প্রপার একটা ট্রাভেল হিস্টোরি থাকে, কয়েকটা দেশ ঘোরা থাকে, তাহলে আপনার জন্য চায়নার ভিসা পাওয়া খুবই ইজি। এমআর ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর যে অফিস আছে ওই অফিসে যোগাযোগ করতে পারেন ভিসার জন্য। আর চলেন এখন তাহলে আমরা প্লেনের দিকে যাই। আমাদের অলমোস্ট বোর্ডিং টাইম হয়ে গেছে। ফাইনালি আমরা প্লেনে উঠে গেছি আর এখন কিন্তু বাজে 10:20। প্লেনের মডেল হচ্ছে A321। ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে চায়না সাউদার্নে কিন্তু আপনারা কোনো স্ক্রিন পাবেন না, আর লেগ স্পেস যথেষ্ট ভালো, জাস্ট স্ক্রিনটা মিসিং। আরেকটা ব্যাপার হচ্ছে কি, প্লেন যেহেতু ফুললি বুকড, সো আমাদের যে ব্যাকপ্যাক গুলো ছিল এগুলোকে উপরে রাখতে দেয় নাই, অনলি লাগেজ যেগুলো আছে ওগুলো রাখতে দিচ্ছে। সো 5 ঘন্টা হচ্ছে এগুলোকে পায়ের কাছে রাখতে হবে। এটা একটা প্যারা লাগছে আমার কাছে। খাবার দিচ্ছে অরেঞ্জ জুসের, এটা খুবই কিউট। এটা হচ্ছে আমাদের চিকেন রাইস, বেশ ভালোই খাবার দাবার দিচ্ছে। ফাইনালি এখন বাংলাদেশ টাইমে বাজে 2:39 আর আমরা চলে আসছি কোথায়? পুগো, আমরা কোথায় চলে আসছি? বেইজিং এ ল্যান্ড করছে আমরা সেফলি আলহামদুলিল্লাহ। এখন কিন্তু বেইজিং এ বাজে হচ্ছে 4:40, মানে বাংলাদেশের সাথে 2 ঘন্টার গ্যাপ আর কি। কেবিন ব্যাগেজের মধ্যে গরম কাপড় চোপড় ছিল, সো আমরা সবাই মোটামুটি গরম কাপড় পরে নিচ্ছি। ঠান্ডা, ও মনে হইলো ফ্রিজের মধ্যে ঢুকলাম। কি কেমন ঠান্ডা কেমন? তো এখন হচ্ছে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করব আর ব্যাগেজ কালেক্ট করব, তারপরে হোটেলে যাব। নি হাও, নি হাও মানে কি জানো? হ্যালো বলো, নি হাও। পোগোকে চাইনিজ ভাষা শিখাই দিচ্ছি। প্লেন থেকে নামার পর এখানে কিন্তু ফরবিডেন সিটির একটা স্ট্রাকচার দেওয়া আছে, ছবি দেওয়া আছে। আমরা কিন্তু ইনশাআল্লাহ ফরবিডেন সিটিতে যাবো আজকে। চায়নাতে আসলে ইমিগ্রেশনের আগে কিন্তু আপনাদেরকে এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে ফরেনার হিসেবে। প্রসেস কিন্তু খুবই সিম্পল। ফার্স্টে আপনারা এই মেশিনটাতে আপনার যে পাসপোর্টটা আছে এটা এন্টার করবেন। এখানে এই যে পাসপোর্টে টিক চিহ্ন আসছে, এবার লেফটের 4টা ফিঙ্গার দিবেন, তারপরে রাইটের 4টা ফিঙ্গার আর থাম্ব, এটা দিলে ওরা হচ্ছে একটা স্লিপ দিয়ে দিবে। ভেরি ইজি না ভাই? চলো এখন আমরা তাহলে ইমিগ্রেশনে যেতে পারবো। ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পরে ইমিগ্রেশনের আগে আপনাকে কিন্তু একটা অ্যারাইভাল কার্ড ফিল আপ করতে হবে। এটা জাস্ট হচ্ছে আপনার ইমিগ্রেশনের আগেই এরকম ডেস্ক আছে অ্যারাইভাল কার্ডের, এখানে পেয়ে যাবেন। সো এটা এখন ফিল আপ করে আমরা ইমিগ্রেশনে চলে যাব। ইমিগ্রেশন ক্রস করতে কিন্তু অলমোস্ট প্রায় 1 ঘন্টার উপরে লাগছে। আর বেইজিং এর ইমিগ্রেশন খুবই স্মুথ ছিল। আমাকে জাস্ট জিজ্ঞেস করছে যে কয়দিন থাকবেন, কোথায় কোথায় ঘুরবেন, তারপরে হোটেল বুকিং দেখতে চাইছে আর হচ্ছে রিটার্ন টিকিট দেখতে চাইছে। আর বাকিদের ইমিগ্রেশন এক্সপিরিয়েন্স কেমন ছিল ভাইয়া?
ইমিগ্রেশনের এক্সপিরিয়েন্স স্মুথ, হ্যাঁ তেমন কিছু জিজ্ঞেস করেন জাস্ট হচ্ছে নরমাল ডকুমেন্টস দেখতে চাইছে না? অনেকে মনে করে যে চায়নাতে আসলে নাকি ফেরত পাঠিয়ে দেয়। না না না, আমাকে কিছু বলে নাই। যদি জেনুইন ট্রাভেলার হন তাহলে ভয় পাওয়ার কোনো কারণ নাই নাকি ভাইয়া? আপনাদের এক্সপিরিয়েন্স কেমন? কোনো কিছু জিজ্ঞেস করছে এক্সট্রা? খুবই স্মুথ। সো আমাদের সবার লাগেজ কালেক্ট করা শেষ, এখন আমরা এখান থেকে বের হয়ে আমাদের হোটেলে যাব। ভাই আপনার এক্সপিরিয়েন্স কেমন? খুবই স্মুথ ছিল। কি জিজ্ঞেস করছে? কিছুই না, মানে আমি আমার দেশে কি করি এইটাই জাস্ট, আর কিছু না। আমাদের হোটেল কিন্তু এই এয়ারপোর্ট থেকে অলমোস্ট 47 কিলোমিটার দূরে। হ্যাঁ, তো আপনারা যদি চায়না সাউদার্ন এয়ারলাইন্সে আসেন তাহলে আপনাদেরকে এই বেইজিং এর ড্যাশিং এয়ারপোর্টে নামাবে। এইখান থেকে হলো বেইজিং এর ক্যাপিটালটা একটু দূরে, তো আপনাদের কিন্তু যেতে যথেষ্ট সময় লাগবে। তো আমরা ব্যাগেজ কালেক্ট করে এখন বের হয়ে যাচ্ছি। পোগো বলো ওয়েলকাম টু চায়না। বেইজিং এর এয়ারপোর্টটা দেখেন, বিশাল বড় এয়ারপোর্ট, খুবই গুছানো। আর এখানে আপনারা চাইলে কিন্তু ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারবেন। এই যে দেখেন, এখানে এই যে ওয়াইফাইতে ক্লিক করবেন, তারপরে হচ্ছে আপনার পাসপোর্টটা স্ক্যান করলেই এখান থেকে একটা রিসিট দিবে, এই রিসিট দিয়ে আপনারা ওয়াইফাই কানেক্ট করতে পারবেন। এয়ারপোর্ট থেকে বের হওয়ার সাথে সাথে যে বাতাস, ও মাই গড, পুরো সেরা একটা ওয়েদার। যেহেতু আগে থেকে আমাদের জন্য গাড়ি বুক করা ছিল, তাই আমরা ঝটপট এয়ারপোর্ট থেকে বের হয়ে আমাদের গাড়িতে উঠে পড়ি হোটেলে যাওয়ার জন্য। বেসিক্যালি কিন্তু দুইটা এয়ারপোর্ট, একটা হচ্ছে ড্যাশিং এয়ারপোর্ট আর একটা হচ্ছে ক্যাপিটাল এয়ারপোর্ট। সো আমরা কিন্তু ড্যাশিং এয়ারপোর্টে নামছি। ড্যাশিং এয়ারপোর্ট থেকে আমাদের হোটেলে যেতে অলমোস্ট প্রায় 1 ঘন্টার উপরে সময় লাগবে, কারণ 47 কিলোমিটার রাস্তা। তো এখন আস্তে আস্তে সূর্য উঠতেছে, সকাল হচ্ছে, আর এখানে প্রচন্ড পরিমাণে ঠান্ডা। আমার পিছনের দুই ব্যক্তির গেটআপ থেকে বুঝতে পারতেছে মানে ভাই, মানে জাস্ট বাইরে বের হইলে হাত পা বরফে জমে যাচ্ছে, এত ঠান্ডা। তো আমরা যে সময়টাতে আসছি, এই সময়টা আমরা অ্যাকচুয়ালি ঠান্ডাটা উপভোগ করার জন্যই আসছি। আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা যদি গ্রেট ওয়াল স্নো পাই তাহলে পুরো খেলা জমে যাবে। তো এখন আপাতত চলেন আমরা হোটেলে যাই, খেলা অলরেডি জমে আছে নাকি ভাই? তো চলেন এখন হোটেলে যাই, আর হোটেলে যাওয়ার পথে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিউ দেখাই। ওকে, বাই বাই, থ্যাংক ইউ। তো আমাদেরকে হচ্ছে ট্যাক্সি ড্রপ করে দিয়ে গেছে, আর এটা হচ্ছে আমাদের হোটেল। সো বেসিক্যালি আমরা যে হোটেলে উঠছি, আমাদের হোটেলের নাম কিন্তু হচ্ছে সাগা হোটেল, আর আমাদের হোটেলের লোকেশনটাও খুবই সুন্দর। সো বাইরের লোকেশনটা আপনাদেরকে পরে দেখাচ্ছি, আগে হোটেলের পরিবেশটা দেখাই। হোটেলের লবিটা কিন্তু খুবই খুবই নাইস, ভিতরে হিটার অন করা আছে। ভাই কি অবস্থা, কেমন লাগতেছে হোটেল? দারুণ না? ঢোকার পরে মানে এখানে হিটার অন করা তো খুব ভালো লাগতেছে। হ্যাঁ, আসলে আমাদের হচ্ছে খাওয়া দাওয়া করতে হবে। তো আমাদের অলরেডি চেক ইন প্রসেস কমপ্লিট করা শেষ। তো চলেন এখন আমরা তাহলে রুমে যাই। রুমে যেয়ে আমাদের রুম কেমন সেটা আপনাদেরকে দেখাই। ফাইনালি আমরা আমাদের রুমে চলে আসছি, আর আমার রুম নাম্বার কিন্তু হচ্ছে 8517। সো চলেন আপনাদেরকে একটা রুম ট্যুর দেই। রুমে ঢোকার পরেই হাতের ডান সাইডে হচ্ছে ওয়াশরুমটা, আর ওয়াশরুমটা কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন। এখানে হচ্ছে টয়লেট সেকশন, আর এটা হচ্ছে শাওয়ার সেকশন। কি ওয়াশরুমটা দেখছো তুমি? রুম পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? এটা সিঙ্ক, রুম সুন্দর। হ্যাঁ, রুমে সাবান টাবান সব আছে। সো এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, নর্মালি কি হয়, বেসিনটা কিন্তু ওয়াশরুমের ভিতরে থাকে, বাট এখানে বেসিনটা হচ্ছে রুমের মধ্যে, মানে ওয়াশরুমের বাইরে। তুমি ব্লগিং করতেছো? আর এখানে কিন্তু খুব সুন্দর একটা মিরর আছে। প্রগো হাই দাও, হাই দাও। আর রুমের স্ট্রাকচারটা আমার কাছে অস্থির লাগছে, কারণ বাইরের দেশে ইউরোপিয়ান স্টাইলে যে বাসাগুলো থাকে, এই রুমের স্ট্রাকচারটা অনেকটা ওইরকম। বাট সবচেয়ে মেইন কথা হচ্ছে রুমে কিন্তু সেন্ট্রাল এসি আছে, যেটাকে আমরা হিটার হিসেবে ইউজ করব। আর রুমটাও বেশ কালারফুল, কমপ্লিমেন্টারি পানি দিচ্ছে। আর আমাদের রুম থেকে আমরা এই ভিউটা পাবো। তুমি এসে পড়ছো? তুমি কি আমাদের সাথে থাকবা? ঘুম আসবে না? মানে আমরা টায়ার্ড হয়ে গেছি, তাও পোগো কিন্তু টায়ার্ড হয় নাই। অনেক লম্বা একটা জার্নি শেষে আমরা কিন্তু বেইজিং এ পৌঁছে গেছি। এখন থেকে আমাদের বেইজিং এর অ্যাক্টিভিটি ইনশাআল্লাহ শুরু হচ্ছে। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েন। এখন একটু রেস্টেস নিয়ে যখন আমরা বেইজিং ঘোরাঘুরি শুরু করব, তখন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। একটু ফ্রেশ টেশ হয়ে নি। পোগো বলো প্লিজ সাবস্ক্রাইব করে দেন। ওকে, ফ্রেশ টেশ হয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে।
সুন্দর একটা ঘুম দিয়ে ফ্রেশ হয়ে উঠলাম আর এখন আমরা কিন্তু যাচ্ছি বেইজিং এর ফরবিডেন সিটিতে। যারা নর্মালি বেইজিং এ আসে তারা কিন্তু দুইটা স্পট কখনোই মিস করে না, একটা হচ্ছে ফরবিডেন সিটি আর আরেকটা হচ্ছে দ্য গ্রেট ওয়াল অফ চায়না। সো দ্য গ্রেট ওয়াল অফ চায়না আমরা আগামীকালকে দেখবো। আজকে আমাদের প্ল্যান হচ্ছে ফরবিডেন সিটি দেখার, যদিও এখন অলমোস্ট দুপুর 2টা বাজতে যাচ্ছে। ফরবিডেন সিটি 4:30 পর্যন্ত ওপেন থাকে। সো আমরা ট্রাই করবো আজকে ফরবিডেন সিটিটা কভার করার। তো চলেন আমরা এখন হোটেল থেকে রওনা দিই, আর হোটেল থেকে মোস্ট প্রবাবলি আমরা সাবওয়ে দিয়ে যাবো। সো আপনারা কিভাবে এই হোটেলে যদি থাকেন সাবওয়ে দিয়ে যেতে পারেন সেটা আপনাদেরকে দেখাবো। তোমার টুপিটা আমার পছন্দ হয়েছে। এখানে আসলে আপনারা অবশ্যই জাবিরের মতো ড্রেস আপে আসবেন, কারণ এখানে আসলেই অনেক ঠান্ডা। এটা হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রেন্স, আর এইটা হচ্ছে মেন রোড, আর মেন রোডের পাশেই হচ্ছে সাবওয়ে স্টেশনটা। দেখছেন সবকিছু কত কাছে। আর চায়নাতে সাইকেলগুলো আপনারা ভাড়া দিতে পারবেন চাইলে আওয়ারলি রেন্ট হিসেবে। এগুলো অ্যাপ দিয়ে আনলক করতে হয়। মোস্ট অফ দ্য চাইনিজ কিন্তু এই ট্রান্সপোর্টেশনটা ইউজ করে মেইনলি ঘোরাঘুরি করার জন্য। তুয়ান জিহু স্টেশন, এই সাবওয়ে স্টেশনের পাশেই হচ্ছে আমাদের হোটেল। তো এখান থেকে টিকিট কেটে নিচ্ছি। আমাদের পার পারসন 4 RMB করে টিকিট লাগছে, আর বাচ্চাদের ফ্রি। নাইস। এই যে লাইন 10, আমাদেরকে এখন লাইন 10-এ করে যাওয়া লাগবে। আমি হচ্ছে আমাদের হোটেলের যে রিসেপশনে যে বসেছিল ওর কাছ থেকে পুরা মেট্রোর রুটটা নিয়ে নিচ্ছি। মেট্রোর রুটটা নিয়ে এখন সবাইকে দেখাচ্ছি, আর ওরা আমাদেরকে বলে বলে দিচ্ছে যে কোন মেট্রোতে ওঠা লাগবে। তো আপনারা যদি চায়নাতে এসে এইভাবে জাস্ট চাইনিজ যারা আছে ওদের থেকে হেল্প নেন, আমার মনে হয় আপনাদের জন্য রাস্তাঘাট চেনা খুবই ইজি হবে। নাইস, চলে আসছে মেট্রো। বামে চলে যাই পারি না। তো আমরা এখন এই স্টেশনে আছি, আর আমরা নামবো কিন্তু হচ্ছে এই স্টেশনে। তো আপনারা হচ্ছে এই ডিসপ্লের দিকে খেয়াল রাখবেন, তাইলে আপনাদের স্টেশন চিনতে সুবিধা হবে। বেইজিং এ আপনারা যদি ফরবিডেন সিটিতে যেতে চান, তাইলে কাউকে যদি জিজ্ঞেস করেন যে ফরবিডেন সিটি কোথায়, কেউ অ্যান্সার দিতে পারবে না। আপনাকে বলতে হবে যে মিউজিয়াম কোথায়, প্যালেস মিউজিয়াম, কারণ ওরা ফরবিডেন সিটিটাকে প্যালেস মিউজিয়াম নামে চিনে। ও মাই গড, আমরা জাস্ট একদম প্যালেসের সামনেই নামছি সাবওয়ে থেকে। অস্থির লোকেশন। ফরবিডেন সিটিতে ঢোকার মুখে হাতের বাম সাইডে আমরা এই প্লেসটা পাইছি। এই প্লেসটা বেশ অ্যাস্থেটিক। এই জায়গায় আপনারা ছবি টবি তুলতে পারেন। আমরা বেশ কিছুক্ষণ ছবি টবি তুলছি। এখন আমরা আস্তে আস্তে ভিতরের দিকে যাচ্ছি। আর ফরবিডেন সিটি কিন্তু অনেক বড়। সো আপনারা এখানে অবশ্যই হাতে টাইম নিয়ে আসবেন, কারণ এটা পুরাটা হাঁটতে অনেক সময় লাগে। তো আমরা আজকে একটা পার্ট কভার করার চেষ্টা করব, দেখি কতটুকু পারি। যাওয়ার পথে দেখলাম এখানে গরম গরম কর্ন সেল করতেছে, তাও মাত্র 5 RMB-তে, মানে বাংলা টাকায় হচ্ছে 51 টাকা। কর্ন নিয়ে নিচ্ছি, ঠান্ডার মধ্যে গরম গরম কর্ন খেতে ভালোই লাগবে। ফাইনালি প্রায় 15 মিনিট হাঁটার পরে আমরা কিন্তু ফরবিডেন সিটির যে এন্ট্রেন্স ওইখানে চলে আসছি। আর ঢুকার মুখে দেখেন কি বিশাল বড় গেট। এই সাইডে হচ্ছে একটা লেক আছে, যেটা এখন মোস্ট প্রবাবলি জমে গেছে ঠান্ডার কারণে। কিন্তু আমি খুব কম পরিমাণে আপনার ফরেনার দেখতেছি, ম্যাক্সিমামই হচ্ছে চাইনিজ টুরিস্ট। এখানে সবাই হচ্ছে এই টাইপের ড্রেস ভাড়া নেয়, ভাড়া নিয়ে এখানে ফটোশুট করে। আর জাস্ট এই ফরবিডেন সিটির সাথে যে লেকটা আছে, এই লেকটা কিন্তু পুরো ফ্রোজেন হয়ে গেছে। চিন্তা করেন তাহলে কি পরিমাণে ঠান্ডা এখানে। সবাই হচ্ছে লেকের পাড় দিয়ে হাঁটতেছে, পরিবেশটা অনেক সুন্দর। নিষিদ্ধ শহর বা ফরবিডেন সিটি চীনের রাজধানী বেইজিং এ অবস্থিত একটা বিশাল রাজপ্রাসাদ। এটি 1406 সালে মিং রাজবংশের সম্রাট ইয়েংলের শাসনামলে নির্মাণ কাজ শুরু হয় এবং 1420 সালে শেষ হয়। এই প্রাসাদটি প্রায় 500 বছরেরও বেশি সময় ধরে চীনের 24 জন সম্রাটের বাসস্থান ছিল। সাধারণ মানুষ এখানে প্রবেশ করতে পারত না, তাই একে বলা হতো নিষিদ্ধ শহর। ফরবিডেন সিটিতে রয়েছে প্রায় 9000 কক্ষ এবং এটি প্রায় 72 হেক্টর জায়গা জুড়ে অবস্থিত। 1912 সালে রাজতন্ত্রের অবসানের পরে এটি একটি জাদুঘরে পরিণত হয়, যা বর্তমানে প্যালেস মিউজিয়াম নামে পরিচিত। একটু আগে আমার সাথে আর মিজান ভাইয়ের সাথে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। নর্মালি কি হয়, আমাদের দেশে যদি কোনো ফরেনার আসে আমরা কিন্তু তাদের সাথে ছবি টবি তুলি। একটু আগে একটা চাইনিজ ফ্যামিলি আমাদেরকে দাঁড় করাইছে। হ্যাঁ, আমরা তো ফার্স্টে ভয় পেয়ে গেছিলাম কি হইলো, পরে দেখি যে আমাদের সাথে ছবি তুলবে এই জন্য দাঁড় করাইছে। মানে ওদের দেশে আমরা ফরেনার, তো বেইজিং এ খুবই কম মানুষজন আসে, কিন্তু ম্যাক্সিমামই বাংলাদেশিরা যায় গুয়াংজুতে। তো আপনারা যারা বাংলাদেশ থেকে চায়না ঘুরতে আসবেন ডেফিনেটলি বেইজিং এ আসবেন। বেইজিং প্লাস গুয়াংজুর যে প্যাকেজটা ভাইয়ারা দিচ্ছে মাত্র 1.5 লাখ টাকায়, আমার কাছে মনে হয় ইটস ডেফিনেটলি ওর্থ ইট। আপনারা 1.5 লাখ টাকায় 2টা সিটি ঘুরতে পারতেছেন। এবং ভাই এটার মধ্যে কি ইনক্লুড থাকতেছে? সবকিছু, সাইট সিইং থেকে শুরু করে হোটেল, ভিসা, তারপরে এয়ার টিকিট, এভরিথিং কিন্তু ইনক্লুডেড। সাথে আবার হোলসেল মার্কেটের ভিজিটও আছে। আমরা গুয়াংজুতে বিভিন্ন হোলসেল মার্কেট ভিজিট করব। সো আপনারা যারা মানে কম বাজেটের মধ্যে রিজনেবল প্রাইসের 1.5 লাখ টাকায় বেইজিং প্লাস গুয়াংজু ঘুরতে যাচ্ছেন, আমি সাজেস্ট করবো ভাইয়াদের অফিসে চলে যান, এমা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের, যে আপনারা প্ল্যান করে ফেলেন এবং চায়না এসে ঘুরে যান। আমরা তো অনেকগুলো দেশই ঘুরছি তাই না ভাইয়া, কিন্তু চায়না কিন্তু টোটালি ডিফারেন্ট। মানে পৃথিবীর সব দেশ একদিকে আর চায়না হচ্ছে আরেকদিকে। চায়না এসে ঘুরে যান,
আশা করি একটা ডিফারেন্ট লেভেলের এক্সপিরিয়েন্স পাবেন। আরেকটা ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই, আপনারা অনেকেই আমাদের সাথে গ্রুপ ট্রিপ দেওয়ার জন্য মেসেজ করেছিলেন। সো আপনারা যারা কোরবানির ঈদের ছুটির পরে জুনের 14 তারিখ থেকে 19 তারিখে ফ্রি আছেন, তারা আমার সাথে এবং এমডি ফিজের সাথে নেপালের গ্রুপ ট্রিপে জয়েন করতে পারেন। গ্রুপ ট্রিপের সম্পূর্ণ ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে আছে এবং আপনারা যারা জয়েন করতে ইন্টারেস্টেড তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলুন। খুবই কম টাকায় বাজেট ফ্রেন্ডলি একটা গ্রুপ ট্রিপ দিব আমরা ইনশাল্লাহ। সো দেখা হচ্ছে সবার সাথে নেপালে। ওনারা আমাকে মানে ব্লগ করতে দেখে বলছে যে আমার সাথে ছবি তুলতে। হ্যালো, সে হাই। থ্যাংক ইউ। চায়না কেমন লাগতেছে? চায়নার মানুষ অনেক ফ্রেন্ডলি। রাইট, ওরা অনেক ফ্রেন্ডলি। অনেকে বলে যে না চাইনিজরা কথা বলতে চায় না, হ্যান ত্যান, বাট আমার কাছে মনে হয়েছে ওরা খুবই ফ্রেন্ডলি অ্যান্ড ওরা অ্যাকচুয়ালি আপনার সাথে কথা বলার জন্য আগায় আসে। এখন পর্যন্ত সোফার এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো আমাদের এখন ফরবিডেন সিটি ঘোরা শেষ, এখন আমরা লাঞ্চ করি নাই, খাওয়া দাওয়া করতে হবে। সো চলেন দেখি খাওয়া দাওয়া করি, কি খাওয়া যায় চায়নাতে এটা ফাইন্ড আউট করি। হালাল রেস্টুরেন্টে আসছি যেটার নাম হচ্ছে মুসলিম ফুড। এই জায়গার লোকেশন আমি অবশ্যই দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে। তো এখানে আপনারা একদম হালাল মুসলিম ফুড পাবেন, চাইনিজ ফুড যেটা অথেন্টিক। এখানে দেখেন অনেক কিছু আছে, যেমন বিফ রামেন আছে, ফ্রাইড রাইস উইথ বিফ আছে, তারপরে রাইস উইথ মাটন অ্যান্ড কিউমিন আছে। তো এই সব খাবার আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমরা অনেক কিছু অর্ডার করছি, সবাই যেহেতু বড় গ্রুপ সবাই সব কিছু অর্ডার করছি। প্লেট ভর্তি ডাম্পলিংস দিছে। আর এটা হচ্ছে বিফ ফ্রাইড রাইস, আর বিফ ফ্রাইড রাইসটার টেস্টও কিন্তু মোটামুটি খুব ভালো। কেমন বিফ ফ্রাইড রাইস? ভালো ভালো। তুমি খাইছো? অনেক ভালো ডাম্পলিংস। এটা হচ্ছে হ্যান্ডফুল নুডলস আর সাথে বিফ আর এই যে নাইস। অবশেষে আমার খাবার চলে আসছে। আমি দিছি হলো রাইস উইথ মাটন অ্যান্ড কিউমিন। তো এখানে বেশ ভালো কোয়ান্টিটি দিচ্ছে, এটা আরামসে একজনের পেট ভরে যাবে। থাইল্যান্ডে আমরা এই টাইপের রাইস অ্যান্ড হচ্ছে ওই যে বিফ বেজিল খাইতাম, অনেক মজার ছিল, অনেক মজা, এটা অনেক মজা। গুড মর্নিং ফ্রম বেইজিং চায়না। গতকালকে আমরা ফরবিডেন সিটি দেখার পরে রাত্রেবেলা এত পরিমাণে ঠান্ডা ছিল, খাওয়া দাওয়া করে রুমে এসে ঘুমাই গেছিলাম। তো আজকে হচ্ছে সেই বহুল প্রতীক্ষিত দিন, যে দিন আমরা চায়নার দ্য গ্রেট ওয়াল দেখতে যাব। সো আমার অনেক আগের ইচ্ছা ছিল যে আমি চায়নার গ্রেট ওয়াল একদিন দেখবো। আলহামদুলিল্লাহ আজকে ইচ্ছাটা পূরণ হচ্ছে। সো এখন কিন্তু বাজে 8:26, 9টার দিকে আমাদেরকে হোটেল থেকে পিক করতে আসবে আমাদের গাড়ি, বাট তার আগে আমাদেরকে এখন ব্রেকফাস্ট করতে হবে। অলরেডি সবাই কিন্তু ব্রেকফাস্ট করা শুরু করে দিচ্ছে। শেষ ব্রেকফাস্ট? কেন এই 9টা পর্যন্ত না? এখানে ফ্রুটস আছে, তারপরে বান আছে, স্ন্যাক্স অ্যান্ড ওটমিল আছে, তারপরে ফ্রুট জুস আছে, সয়াবিন মিল্ক আছে, আর এটা হচ্ছে নর্মাল মিল্ক, টোস্ট অ্যান্ড বাটার আছে, অ্যান্ড জানি না এটা একটা স্যুপ টাইপের কিছু একটা দেখাচ্ছে। আর এটা হচ্ছে বাও বয়েলড কর্ন, এটা কি এটারও নাম লেখা নেই। এখানে চপসে আছে, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই আছে। এখানে কি আছে? ও নাইস, এখানে হচ্ছে ডিম আছে। আর এটা কি ফারিন? এটা কোনো ব্রেড না? ব্রেড, হ্যাঁ। ও বয়েলড, হ্যাঁ এই ডিমটা মজা না। আর এখানে যদি কেউ সালাদ খেতে চায় তাহলে হচ্ছে আপনার নাটস আছে অ্যান্ড সালাদ আছে। ভাইয়া কি অবস্থা? ঘুমাইছে ভালো? আমাদের গ্রেট ওয়াল অফ চায়নার ট্যুর কিন্তু সবকিছু বুক করা, জাস্ট 9টার দিকে গাইড সহ আমাদের গাড়ি চলে আসবে। তারপরে আমরা আজকের প্ল্যান হচ্ছে ফার্স্টে আমরা গ্রেট ওয়ালে যাব, তারপর ওইখানে কেবল কার রাইডে আমরা একদম গ্রেট ওয়ালের উপরে উঠবো। আর ব্যাক করার টাইমে একটা টি গার্ডেন আছে, ওই টি গার্ডেনটা দেখে আমরা লাঞ্চ করে একবারে হোটেলে ব্যাক করবো। সো এটা হচ্ছে আজকে সারাদিনের প্ল্যান। আমরা সবাই লবিতে চলে আসছি, আর এখানে হচ্ছে আমাদের গাইড চলে আসছে। নাইস টু মিট ইউ। সো হোয়াট ইজ ইউর নেম? ওয়ানাস। সো উনি হচ্ছে আমাদের গ্রেট ওয়াল অফ চায়নার গাইড। উনি আমাদেরকে একটা ভালো সাপোর্ট দিচ্ছে। নর্মালি বেজিং আসলে কিন্তু ব্যাংক থেকে হলো ডলার এক্সচেঞ্জ করতে হয়, তো উনি হচ্ছে আমাদেরকে পার্সোনালি ডলার এক্সচেঞ্জ করে দিচ্ছে, which is a very good thing, right? very very good. And আমরা কিন্তু I was totally out of cash. Totally out of cash. আর এখানে ব্যাংক ছাড়া কিন্তু এক্সচেঞ্জ করা যায় না, তো ভালো হয়েছে উনি আমাদেরকে এক্সচেঞ্জ করে দিচ্ছে। আমরা রেট পাচ্ছি 7.1 পার ডলারে, 7.1। ব্যাংকের থেকে, হ্যাঁ ব্যাংকের থেকে একটু কম, 0.1 কম। ব্যাংকে গেলে 7.2 পেতাম। অল নিউ মানি। সেই বাতাস, সেই ফাইনালি আমাদের গাড়ি চলে আসছে। সো এটা হচ্ছে 13 সিটারের একটা ভ্যান, মার্সিডিজ বেঞ্চ। হ্যালো Everyone, you talk a lot. ও ইয়া। আমাদের গাড়িটা ভালো আছে। হ্যাঁ ও আমাকে বলতেছিল যে ইউ ওয়ান্ট ওয়াটার, ইউ টক আ লট।
Brother, how much time to the Great Wall? About a 1.5 hour drive. 1.5 hour drive. Okay, so 1.5 ঘন্টার মতো টাইম লাগবে আমাদের গাইড বললো। তো চলেন ড্রাইভটা আমরা এনজয় করি, যাওয়ার পথে সুন্দর সুন্দর ভিউ দেখতে পারবো। আল্লাহর রহমতে আজকের ওয়েদারটা এত সানি, আমাদের গাইড বললো যে আমরা ভেরি লাকি, কারণ আমরা অনেক দূর পর্যন্ত আজকে দেখতে পারবো। হ্যাঁ, তো দূরে আমি জানি না ক্যামেরাতে আসতেছে নাকি, দূরে পাহাড় দেখা যাচ্ছে, আমি এখান থেকে পাহাড় দেখতে পাচ্ছি মাশাআল্লাহ। আর আমরা এখন কোন একটা এক্সপ্রেসওয়েতে আছি, এই এক্সপ্রেসওয়ে ধরে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গ্রেট ওয়াল অফ চায়নার দিকে। রাস্তার দুই পাশের যে সিনারি, এটা দেখে আমার টার্কির কথা মনে পড়ে গেছে। টার্কিতেও অ্যাকচুয়ালি লেফট হ্যান্ড ড্রাইভিং ছিল, আর রাস্তার দুই পাশের সিনারি অনেকটা এরকম ছিল। দিস ইজ দ্য রিং রোড, রাইট? Yes. Oh my god, so many roads. We have this is the first rain, Okay. but we call second rain. First rain, the second rain. So we have second rain, third rain, fourth rain, 5 rain, 6 rain. This is the sixth rain. Totaling 5 rains in Beijing. And the Great Wall is in the northeast, about Northeast. here. Okay. It's already out of Beijing. Oh, okay, okay. সো উনি আমাদেরকে যেটা বললো, বেইজিং হচ্ছে অ্যাকচুয়ালি রিং সিটি। হ্যাঁ, এখানে রোডগুলো হচ্ছে রিং এর মতো। সো আমরা এখন যে গ্রেট ওয়ালে যাচ্ছি, এটা হচ্ছে আউটার রিং আর কি। সো আমাদের 1.5 ঘন্টার মতো টাইম লাগবে যেতে, বাট যাওয়ার পথে এত সুন্দর সুন্দর ভিউ। গ্রেট ওয়াল যাওয়ার পথে আমাদের গাড়ি তেল নিয়ে নিল 7.7 RMB পার লিটার, মানে 130 টাকা করে ভাই ওদের তেলের লিটার। বেস্ট টাইম এখন বেস্ট টাইম, রাইট? ওদের উইন্টার তো, উইন্টারের মধ্যে সামার কিন্তু এখন সানি ওয়েদার। হ্যাঁ, একদম চকচকা ওয়েদার, সব ক্লিয়ার। এখান থেকে আর 10 মিনিট হচ্ছে আমাদের গ্রেট ওয়াল। গ্রেট ওয়ালে যাওয়ার আগে আমাদেরকে একটা জেট ফ্যাক্টরিতে নিয়ে আসছে। এখানে আবার খাবারের জন্য একটা ক্যাফেও আছে যেখানে ফ্রেশ জুস পাওয়া যায়। তো আমরা এখন এই জেট ফ্যাক্টরিটা ভিজিট করব। এটা মেইনলি হচ্ছে একটা জেট ফ্যাক্টরি, মার্বেল পাথরের সবকিছু আছে। আপনারা যদি শোপিস কিনতে চান শোপিস আছে, তারপরে যদি জুয়েলারিজ কিনতে চান জুয়েলারিজও আছে। তো এগুলোর দামও মোটামুটি বেশ এক্সপেন্সিভ, যেমন এগুলো হচ্ছে 195 RM, 3400-3500 টাকার মতো আসে। তো বেসিক্যালি ভিয়েতনামের ট্যুরে কিন্তু আপনাদেরকে দেখাইছিলাম, হালং বে ক্রুজ ট্যুরের দিকে যাচ্ছিলাম, তখন কিন্তু আমাদেরকে পার্ল ফ্যাক্টরি দেখাইছিল। তো ভিয়েতনামের যেহেতু বৈশিষ্ট্য হচ্ছে ওরা পার্লটাকে প্রডিউস করে, চায়নার বেইজিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে ওরা এখানে জেডটাকে প্রডিউস করে। জেড মানে হলো মার্বেল পাথর। হ্যাঁ, সো আমাদেরকে একটা মার্বেল পাথরের ফ্যাক্টরিতে নিয়ে আসছিল, কিভাবে ওরা ওই পাথর দিয়ে জুয়েলারি বানায়, তারপরে শোপিস বানায়, এগুলোর প্রসেস আমাদেরকে দেখাইছে। আর আপনারা যদি চান তাহলে জুয়েলারিজ বা যে শোপিসগুলো আছে এগুলো কিনতে পারবেন। তো আমাদের এই ফ্যাক্টরিটা ঘোরা মোটামুটি শেষ। এখন আমরা আবার আমাদের যে গ্রেট ওয়ালের যে জার্নি এটা কন্টিনিউ করব। এইখান থেকে গ্রেট ওয়ালে যেতে নাকি আরও প্রায় 15-20 মিনিট সময় লাগবে, অলমোস্ট 10 কিলোমিটার রাস্তা। সো চলেন তাহলে গ্রেট ওয়ালের দিকে যাওয়া যাক, লেটস গো। ফাইনালি আমরা চলে আসছি আমাদের গ্রেট ওয়াল অফ চায়নার নিচে। ওই যে সামনে দেখা যাচ্ছে গ্রেট ওয়াল অফ চায়না। আর এখন বাজে 11টা, অলমোস্ট প্রায় 2 ঘন্টার কাছাকাছি লাগছে আমাদের এই পর্যন্ত আসতে। অনেক বাতাস না? সো সবাই এখন আমরা গাড়ি থেকে নামতেছি, গাড়ি থেকে নেমে কেবল কারের দিকে যাব। পোগো, ওই দেখো, ওই দেখো গ্রেট ওয়াল। গ্রেট ওয়াল বলো, গ্রেট ওয়াল, গ্রেট ওয়াল। গ্রেট ওয়াল অফ চায়নার কিন্তু একটা ইন্টারেস্টিং হিস্টোরি আছে। গ্রেট ওয়াল অফ চায়নার নির্মাণ কাজ শুরু হয়েছিল প্রায় 2300 বছর আগে। তখনকার বিভিন্ন রাজ্য নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য আলাদা আলাদা প্রাচীর তৈরি করেছিল। পরে প্রথম চীনা সম্রাট কিং শিহুয়াং খ্রিস্টপূর্ব 2021 সালে চীন করার পর এইসব প্রাচীর একত্র করেন এবং একটি বিশাল প্রতিরক্ষা প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। বেসিক্যালি গ্রেট ওয়াল অফ চায়না কিন্তু তৈরি হয়েছিল মূলত মঙ্গোলিয়ানদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য। গ্রেট ওয়াল অফ চায়না প্রায় 21,196 কিলোমিটার দীর্ঘ। এটা শুধু একটা প্রতিরক্ষা ব্যবস্থা ছিল না, বরং চীনের সাংস্কৃতিক ঐক্য ও শক্তির একটা প্রতীক। এই যে এখানে যাওয়ার পথে একটা ম্যাপ দেওয়া আছে গ্রেট ওয়াল অফ চায়নার। আমরা যে জায়গাটায় আসছি এই জায়গাটার নাম হচ্ছে মুতিয়ানু। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে দ্য গ্রেট ওয়াল মুতিয়ানু। ওকে, 215 214 ওকে। After arrive 14, we go left hand. লেফট হ্যান্ড। Left hand is smooth. ওকে, And then we return to the cable. Come back. ওকে ওকে। আমাদেরকে বলে দিছে ও হচ্ছে আমরা এই যে এই জায়গাটা আছে এখানে আসি, এখান থেকে কেবল কারে করে নাম্বার 14-এ যাব, তারপরে লেফট সাইডে যাব, ওই জায়গাটা নাকি স্মুথ, এরপরে আবার কেবল কারে ব্যাক আসবো। আমাদের টিকিট আগে থেকেই কাটা আছে। গ্রেট ওয়ালের ট্যুরের প্যাকেজের মধ্যে কিন্তু এন্ট্রান্সের সব টিকিট ইনক্লুডেড থাকে, সো এগুলো নিয়ে প্যারা নেওয়ার কোনো কারণ নাই। 门票请进，学生普通门票请进。
ওকে, দুইজন পার হয়ে গেছে। ইউ আর ওয়েলকাম টু ভিজিট দ্য মুতিয়ানু গ্রেট ওয়াল। ও নাইস, এখান থেকে পাহাড়ের এত সুন্দর ভিউ পাওয়া যাচ্ছে, মাশাল্লাহ। আর আমাদের কিন্তু এখানে পাসপোর্ট দেখাইতে হবে, সো আপনারা গ্রেট ওয়ালে আসলে অবশ্যই ফিজিক্যাল পাসপোর্ট নিয়ে আসবেন। ফিজিক্যাল পাসপোর্ট ছাড়া কিন্তু ওরা এখানে কোনো এন্ট্রি দিবে না, তো পাসপোর্ট আনতে ভুলবেন না। আমরাও পাসপোর্ট নিয়ে আসছি। এখন এখানে টিকিট চেক করার পরে আমরা কেবল কারে উঠে যাব। পাসপোর্ট স্ক্যান করতেছে। ও নাইস, আসো আসো আসো, কেবল কার কেবল কার কেবল কার, যাও যাও যাও, উঠো। ওয়াও, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা ওই যে দূরে একদম টপে চলে যাব। অস্থির কেমন পোকো? সো আমরা কিন্তু একদম নিচ থেকে কেবল কারে করে একদম টপে যাচ্ছি। আপনারা চাইলে এটা হেঁটেও যেতে পারবেন, বাট আমার কাছে মনে হয় যে হেঁটে গেলে আপনাদের অনেক সময় লাগবে। সো বেস্ট হচ্ছে কেবল কারে যাওয়া। প্যাকেজের মধ্যে কিন্তু কেবল কারের রাউন্ড এর টিকিটটাও ইনক্লুডেড থাকে, আর কেবল কারের এক্সপেরিয়েন্সটা অনেক মজার, তাই না ভাইয়া? হ্যাঁ, আশেপাশে সবকিছু দেখা যাচ্ছে, অস্থির একটা এক্সপেরিয়েন্স। হ্যাঁ পোগো, পোগো তোমার কেমন লাগতেছে? ভালো লাগতেছে? গাছ শুকাই গেছে? তুমি কিভাবে জানো? তুমি তো সব জানো। ওয়াও, উপরে ওঠার পরে গ্রেট ওয়ালটা দেখতে এত সুন্দর লাগতেছে। পৃথিবীর 8টা আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য কিন্তু এটা। ভাই ভিউ কেমন? মারাত্মক না? সো আমাদের সব গ্রুপ চলে আসছে আবার। এখন আমরা গ্রেট ওয়ালের দিকে যাব, দিস ওয়ে আপ টু দ্য গ্রেট ওয়াল। ফাইনালি আমরা মুতিয়ানু সাইডে চলে আসছি, আর এখান থেকে গ্রেট ওয়ালের যে ভিউটা পাওয়া যাচ্ছে জাস্ট মাশাআল্লাহ। নিচে দেখেন স্নো আছে, এখানে হলো চেরি ব্লসম, আর পিছনে দ্য গ্রেট ওয়াল অফ চায়না। আলহামদুলিল্লাহ, আল্লাহ এখানে আসার সুযোগ করে দিচ্ছে। গ্রেট ওয়াল অফ চায়না আসলেই একটা ওয়ান্ডার অফ দি ওয়ার্ল্ড। মানে চিন্তা করেন যে এটা কত বিশাল, মানে চোখ যেখানে যাচ্ছে না সেখানেও কিন্তু গ্রেট ওয়ালটা বিস্তৃত। অসাধারণ অসাধারণ। আর এখান থেকে এখন আমরা যে ওয়েদারে আসছি, এখনকার ওয়েদারটা কিন্তু অনেক ক্লিয়ার, যার কারণে আমরা অনেক দূর পর্যন্ত দেখতে পাচ্ছি। সো আপনারা যদি আমাদের মতো ওয়েদার পান তাহলে ভালো একটা ভিউ পাবেন। সো বেসিক্যালি এই গ্রেট ওয়ালে কিন্তু অনেকগুলা ওয়াচ টাওয়ার আছে। তো বাম দিকে যদি আপনারা যান তাহলে 15th to 20th ওয়াচ টাওয়ার যেখানে লেখা আছে এগুলো দেখতে পারবেন। আর এই বাম সাইডের ভিউটা আমার কাছে মারাত্মক লেভেলে সুন্দর লাগছে। দেখেন এত জোস লাগতেছে যা বলার বাইরে। পুরোটা ট্রেকিং করতে পারবেন। ওই যে মাঝখানে যে ঘরগুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এক একটা ওয়াচ টাওয়ার। 14 নম্বর যে ওয়াচ টাওয়ার ওইটাতে আসি, ওইটা হচ্ছে 15 নম্বর। এরপরে একদম উপর পর্যন্ত আরো 20টা ওয়াচ টাওয়ার আছে। কিন্তু গ্রেট ওয়াল অফ চায়না মানুষ কেন আসে এখানে আসার পর আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি। এই জায়গাটা যদি আপনি নিজের চোখে না দেখেন তাহলে ফিল করতে পারবেন না যে এটা আসলে কতটা এনশিয়েন্ট হিস্টোরি, মানে হিস্টোরিক্যাল একটা জিনিস। মানে কিভাবে বানাইছে ভাই এটা, মানে কিভাবে সম্ভব? সো মোটামুটি সবাই কিন্তু ট্রেকিং করে উপরে উঠতেছে, আর ট্রেকিং করতেও অনেক সময় লাগে। তো অবশ্যই অবশ্যই যথেষ্ট সময় হাতে নিয়ে আপনারা এখানে আসবেন। আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক ক্লিয়ার একটা ওয়েদার পাইছি, যার কারণে আমরা পুরো গ্রেট ওয়ালের আশেপাশে যা ভিউ আছে সব দেখতে পাচ্ছি। কি পরিমাণে বাতাস! ও মাই গড, অনেক বাতাস, অনেক। কি ভাইয়া কেমন? হ্যাঁ সাংঘাতিক সাংঘাতিক বাতাসের অবস্থা দেখেন, অনেক ঠান্ডা, অনেক। এত সুন্দর, কিন্তু বাতাসের কারণে টিকতে পারতেছি না। উপরে ওঠার পরে আমাদের সবার অবস্থা কাহিল। ভাইয়া হাতে কোনো সেন্স পাচ্ছেন? শেষ ভাই, হাতে মুখে কোথাও নাই। আর ফারিন তো শেষ, কোনো সেন্স পাচ্ছো? ফুলে গেছে। হ্যাঁ তোমার হাত ফুলে গেছে, আমার হাতও দেখো ফুলে গেছে। হ্যান্ড গ্লাভস পরলে সমস্যা হতো না, আমরা কেউই হ্যান্ড গ্লাভস, আমরা হ্যান্ড গ্লাভস পরে আসিনি। আপনারা আসলে অবশ্যই হ্যান্ড গ্লাভস পরে আসবেন, অবশ্যই। আর মোটা জ্যাকেট। আমরা কিন্তু কোনো শীতের কাপড় আনি নাই, একদমই না। আসলে ব্যাপারটা কি হয়েছে, আমরা অ্যাকচুয়ালি গুয়াংজুতে বেশি দিন থাকবো। সো গুয়াংজুতে কিন্তু এত ঠান্ডা নাই, বেজিকে মাত্র 2 দিনের জন্য আসছি। তো চিন্তা করছি যে এত ঠান্ডার কাপড় এনে কি হবে, 1-2টা নিয়ে আসছি। বাট এখানে যে এত ঠান্ডা এটা আমরা কল্পনাও করতে পারি না। ঠান্ডাতেও প্রবলেম না, যেহেতু অনেক বাতাস, বাতাসটা একদম জাইকে ধরতেছে। সো আপনারা যদি এই সময়টাতে আসেন, আজকে ফেব্রুয়ারি মাসের 12 তারিখ, আপনারা যদি ফেব্রুয়ারিতে দ্য গ্রেট ওয়াল অফ চায়নায় আসেন, ডেফিনেটলি কাপড় চোপড় নিয়ে আসবেন। ওরে বাবা রে বাবা, ঠান্ডা, অনেক ঠান্ডা, অনেক।
যাক, সো ফার আমরা দ্য গ্রেট ওয়াল অফ চায়না অনেক এনজয় করছি আলহামদুলিল্লাহ, একদম প্রপারলি এক্সপ্লোর করতে পারছি। ওয়েদারও ভালো ছিল, জাস্ট একটু ঠান্ডাটা বেশি। আর এখন কিন্তু বাজে 1টা। সো আমরা প্রায় 2 ঘন্টারও বেশি এই জায়গায় টাইম স্পেন্ড করছি। এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। আমরা যে পথে আসছি ওই পথেই কিন্তু আমরা আবার ব্যাক করব। কেবল কারে রাউন্ড টিকিট কাটা, যেটা প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। শীতকালে এত পরিমাণে বাতাস, জাস্ট নিতে পারতেছি না, এত বাতাস। ঠান্ডা নেওয়া যায়, বাট যখন ঠান্ডার সাথে একটা ঝড়ো বাতাস টাইপের আসে, ওইটা অ্যাকচুয়ালি নেওয়া যায় না। পুরাই হাত পা অবশ হয়ে গেছে, আমি হাত নাড়াইতে পারতেছি না। আমার হাতে কিন্তু লিটারেলি কোনো ফিল পাচ্ছি না। আমাদের কিন্তু এই প্যাকেজের মধ্যে আজকের দিনে লাঞ্চও ইনক্লুডেড। ও ওয়াও, এখানে সুভিনিয়ার আছে না? কেমন প্রাইস? 20 ডিসকাউন্ট দিতে বলেন। They're my friends. We are all together. So give them it less prices. কত করে চাই? ও এটা চাইছিল 75 and 20 দিয়ে দিছি। 20 দিয়ে নিছেন? ও আমরা খেয়ে দিতেছি, আমার কিন্তু পিটা দিতে হবে। Lost money. লটস অফ মানি, রিচ গাই। ম্যাগনেট আছে, আমরা এখন ম্যাগনেট পছন্দ করতেছি, কারণ নরমালি আমরা যে দেশে যাই ওই দেশের একটা সুভিনিয়ার নিয়ে যাই। তো ফারিন, কোনটা পছন্দ হয় তোমার? কত চাই দাম? আরে 20 দিয়ে কিনবো, প্যারা নাই। 20 মানে কত আসে দেখো তো, 20 গুণ 18, 360 টাকা। তো আমরা দেশের বাইরে কত দিয়ে কিনছি মনে আছে? মালদ্বীপে কত ডলার দিয়ে কিনছি? বেইজিং ও অনেক এক্সপেন্সিভ। আমরা এখান থেকে একটা গ্রেট ওয়ালের ম্যাগনেট কিনে নিচ্ছি 15 RMB, মানে বাংলাদেশি টাকায় 250 টাকার আশেপাশে আর কি। এই পোগো, দেখি এটা কে? এটা কি পোগো পান্ডা? নামার পথটাও কিন্তু অনেক সুন্দর। ফাইনালি চলে আসছি আমরা পার্কিং এর কাছে। মেইনলি যাওয়ার সময় কিন্তু আমাদেরকে গাড়ি ওই জায়গায় নামাই দিয়ে গেছিল, আর এখন আমরা নামার পরে রেস্টুরেন্ট এইখানে। লেটস সি আমাদের জন্য আমাদের গাইড কি খাবার রেডি করছে। এখানে কিন্তু আমাদের জন্য অলরেডি টেবিল সেট করে রাখছে, আর বাকিরাও এখানে লাঞ্চ করতেছে। তো আপনারা গ্রেট ওয়াল ঘোরা শেষে ডিরেক্ট রেস্টুরেন্টে চলে আসবেন, আপনাদের জন্য লাঞ্চ রেডি থাকবে। দেখি আমাদের জন্য লাঞ্চে কি কি আছে। এটা হচ্ছে ভেজিটেবল, মাশরুম আর ডিম, হোয়াইট রাইস, ফুলকপি। আমাদের এখানে এতগুলো খাবারের মধ্যে সবচেয়ে সেরা খাবার দিছে হলো ডিম ভাজি। এটা নিয়ে কারাকারি হয়ে গেছে। দেখেন ডিমের যে পাত্রটা ছিল এটা খালি, বাকি সব হচ্ছে ভরা। বাট খাবারের আইটেম কিন্তু ভাই অনেক আইটেম দিচ্ছে না? অনেক আইটেম দিচ্ছে, এন্ড খাবারের টেস্টও মোটামুটি ভালো। সো আপনারা হচ্ছে সবকিছু নিয়ে খুব আরামসে খাইতে পারবেন। মোবাইল ইনভেস্টেরিয়া, এই জায়গায় আমরা খাওয়া দাওয়া করলাম, আর খাওয়া দাওয়া করে এখন আমরা গাড়িতে করে হোটেলের দিকে ব্যাক যাব। সো চলেন, সবাই গাড়িতে উঠে পড়ছে, আমরা উঠে যাই। লাঞ্চ টাঞ্চ করে আমরা এখন যাচ্ছি টি ফ্যাক্টরিতে। হোটেলে যাওয়ার আগে আমাদেরকে একটা টি ফ্যাক্টরিতে ঘোরাবে। এখানে কিন্তু টি টেস্টিং করাবে। হ্যালো। Looks like a chocolate, but actually it's not a chocolate. It's roasty. This is the lychee black one with the roast together. And quickly to turn it. Should be careful, this hot. ওকে, বাট আমরা এতগুলো যে চা খেলাম এর মধ্যে সবচেয়ে ভালো ছিল এই যে টুটি ফ্রুটি চাটা। সো এগুলোর প্রাইস হচ্ছে 180। সো আপনারা যদি চা কিনতে চান এখান থেকে চা কিনতে পারবেন, এন্ড এগুলোর প্রাইস একটু এক্সপেন্সিভ, বাট চাটা মজার ছিল। ব্রাদার, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর দ্য সাপোর্ট। ওকে ওকে, বাই বাই। সো আমাদের গাইডটা খুবই ভালো ছিল, ও আমাদেরকে ড্রপ করে দিয়ে গেছে, আর আমরা আবার আমাদের হোটেলে চলে আসছি। ওরে বাবা, বাইরে যে ঠান্ডা। চলো যাই। ভাই কেমন ছিল ট্যুরটা? ভালো লাগছে? খুবই ভালো একটা সময় কাটছে না? যাক আলহামদুলিল্লাহ। আজকের গল্প এই পর্যন্তই। নেক্সট পর্বে আপনাদেরকে বুলেট ট্রেনে বেইজিং থেকে গুয়াংজু যাওয়ার গল্প শোনাবো, এবং গুয়াংজুতে আমরা কি কি এক্সপ্লোর করেছি সবকিছু দেখাবো। সো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নেক্সট পর্ব দেখার আমন্ত্রণ থাকলো। ড্রিম বিগ, ফ্লাই হাই, টেক কেয়ার, বাই বাই। সাইনিং অফ ফ্রম বেইজিং, চায়না।